প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, এই মুহূর্তে কলম্বোর পিসারা ওভালে চলছে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। যে টেস্টে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। স্বাগতিক শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে মাত্র ৮৮ রানের লিড নিয়েছে। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে এসছেন দুজন ক্রিকেটার, সাবেক ক্রিকেটার যারা অভিষেক টেস্টে অংশ নিয়েছিলেন। আছেন ওপেনার মেহরাব হোসেন অপি এবং পেসার মাহমুদুল হাসান রানা। তবে বাংলাদেশের অভিষেক টেস্টের স্কোর লিস্টে বিকাশ রঞ্জন দাস হিসাবে আপনাকে সবাই চেনে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। মেহরাব হোসেন অপি, ক্রিকেট যে সেশনের খেলা সেটা নিশ্চয়ই চতুর্থ দিনে এসে সেকেন্ড সেশনে বাংলাদেশ যে 5টা উইকেট তুলে নিল সেটা কিন্তু একটা বড় প্রমাণ। বলার অপেক্ষা রাখে না যে টেস্ট ক্রিকেট কিন্তু এরকম প্রতিটা সেশনেই কিন্তু এরকম নাটকের মতো কিন্তু রং বদলায়। তো ঠিক এই টেস্ট ম্যাচও সেটার ব্যতিক্রম হয়নি। আর বাংলাদেশ, আমি বলবো যে প্রথম আমার এই 17 বছরে যদি আমি বলি, আমার দেখা বেস্ট টেস্ট ম্যাচ যে ম্যাচে কিনা আপনার বোলিং, প্রথম ইনিংসে বোলিং ডিপার্টমেন্টেও এবং প্রথম ইনিংসে ব্যাটিং ডিপার্টমেন্টে একসাথে ক্লিক করেছে, এটাই আমার কাছে মনে হয় যে বেস্ট এখন পর্যন্ত পারফর্ম। আর আশা করি যে অবস্থানে আছে এখান থেকে হয়তো আমরা আশা করছি যে ভালো কিছু ফল এখান থেকে পাবো। মাহমুদুল হাসান রানা বিকাশই চলে আসে বারবার, যাই হোক খুব কাছের পরিচিত দেখে। সেটা হচ্ছে যে এই টেস্টে বাংলাদেশের সেকেন্ড ইনিংসেরটা ভালো না, হয় না। তো সেক্ষেত্রে রানের লিডটাও বেশি না আর কি। দিন শেষে যাই লিড হোক, এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা প্রবল। ধন্যবাদ। আমি মনে করি জয়ের সম্ভাবনা অবশ্যই আমাদের জন্য আছে। তার কারণ আপনি দেখবেন যে প্রথম ইনিংসে আমরা বোলিং সেশনটা ভালো হওয়ার কারণেই কিন্তু ওরা বেশি খুব একটা রান করতে পারেনি। চান্দিমাল যদি ওই সময় ক্লিক না করতো তাহলে এত রানটাও আসতো না। পাশাপাশি দেখেন আমাদের যে ব্যাটিং সেশনটা যখন হয়েছে আমরা 467 রান করেছি। দেখবেন আপনি প্রত্যেকেই পারফর্ম করেছে, প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে এখানে। ওপেনার ব্যাটসম্যান তার একটা ভালো ক্লিক করেছে এবং ওপেনারও একটা ভালো সূচনা করেছে। ওপেনাররা আপনাদের বলবো তামিম এবং সৌম্য দুজনেই কিন্তু একটা ভালো স্টার্ট দিয়েছে। সো আমি মনে করি যে সেকেন্ড ইনিংসে এখন 88 রানের ওরা লিড নিয়েছে। তো যত দ্রুত সম্ভব, এবং আমি আজকে আসার আগে খেয়াল করেছিলাম যে মুস্তাফিজ যখন বোলিং করেছিল মানে ভেরি গুড। আপনার যে ও 3 উইকেট পেয়েছে, বাট লাস্ট যে উইকেটটা বাংলাদেশের লিড 83 রানের, 83 রান ওরা নিয়েছে। তো আমি মনে করি যে দ্রুত যদি অল আউট করা হয়, ইভেন ওরা যদি কালকে আরেকটা দিন রয়েছে, সো এখানে আমরা যদি দায়িত্ব নিয়ে শুধু লিড যত দ্রুত ওদেরকে অল আউট করা যাবে তত আমাদের জন্য ভালো। যে সেকেন্ড লাস্ট সেশনটাতে আমরা যদি কম টার্গেট থাকে তাহলে ডেফিনেটলি ভালো কিছু সম্ভব। আপনি তো যেহেতু পেসার, মুস্তাফিজের সেকেন্ড সেশনে ফিরে আসাটাকে কিভাবে দেখছেন? ফার্স্ট সেশনেও তার বোলিং ভালো ছিল, ফার্স্ট সেশনও ভালো ছিল। দেখুন, একটা বলারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার বলারের যে ভেরিয়েশন। আপনি খেয়াল করবেন অ্যাকুরেসি ভেরিয়েশন। ও যে উইকেটগুলো নিয়েছে এখানে বাউন্সার ছিল, লাইনে বল ছিল, প্লাস যে উইকেটটা লাস্ট উইকেট যেটা নিয়েছে 3 নম্বর উইকেট, ওটা টোটালি কাটার ছিল। ব্যাটসম্যান বুঝতেই পারে নাই, কট বিহাইন্ড হয়েছে। তো আমি মনে করি যে একটা পেস বোলারের সব দিক যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি বাউন্স বিবেচনা করলে, যে মুস্তাফিজ আমাদের দেশের এমনিও একটা ভালো প্রোডাক্ট। এবং আমি মনে করি যে ও ফিরে এসেই আজকে তার ফার্স্ট টেস্ট খেলছে, প্রথম ইনিংসে সে ভালো বোলিং করেছে, আনফর্চুনেটলি উইকেট পায়নি। সো সেকেন্ড ইনিংসে অন্য বোলাররাও যেহেতু কন্টিনিউ ভালো করেছে, ও ওই ভেরিয়েশনের মাধ্যমে উইকেটটা পেয়েছে। এই উইকেটটা আসলে পেসার সহায়ক অতীতে ছিল, কিন্তু এই টেস্টের যে উইকেট মোটামুটি ব্যাটিং উপযোগী উইকেট, সেই জায়গায় দেখলাম যে বাংলাদেশি পেসাররা ডমিনেট করছে। এই বিষয়টা আসলে কিভাবে সম্ভব হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে প্রথম টেস্ট ম্যাচে আমরা যে উইকেটে খেলেছি তার থেকে অনেক বেশি ভালো উইকেট এই উইকেটটা। এবং দিনের শুরুতেই কিন্তু আমরা যখন বাংলাদেশ বোলিং করে স্টার্ট করলো, পেস বোলাররা যখন বল করছে সুন্দর, কিন্তু বল কিন্তু ব্যাটে আসছিল। তো তখনই বোঝা গিয়েছিল যে এই উইকেট ব্যাটসম্যানদের জন্য প্যারাডাইস। কিন্তু পাশাপাশি বাংলাদেশের বোলারদের অবশ্যই এখানে সাধুবাদ অবশ্যই দিতে হয়, কারণ বাংলাদেশ পেস বোলাররা যেগুলো উইকেট তুলে নিয়েছেন, প্রতিটা উইকেটই কিন্তু আপনি যদি অ্যানালাইজ করে দেখেন যে তারা কিন্তু চমৎকার জায়গায় বোলিং করেছেন, এবং আউটগুলোর ডিসমিসালগুলো কিন্তু সবগুলোই ছিল চমৎকার, অসাধারণ বলবো আমি। আর ডমিনেট করাটা এই উইকেট আমার কাছে মনে হয় যে বোলারদের জন্য সত্যি একটা বিরাট কৃতিত্ব। অভিষেক টেস্টে তো আপনাদের একটা গুরুত্ব দায়িত্ব ছিল, পেস বোলিং। ইন্ডিয়ার মতো বোলিংয়ের বিপক্ষে বোলিং করা কতটা চ্যালেঞ্জ ছিল আপনার জন্য?
আসলে তখন তো ওইভাবে আমরা প্রথম টেস্ট মর্যাদা পেয়েছি, টেস্ট খেলতে যাচ্ছি, আর টিমের মধ্যে আমি মোস্ট জুনিয়র প্লেয়ার ছিলাম, শান্ত মেইন পেসার ছিল মনে না? ছিল। তো আসলে সবচেয়ে বেশি কাজ করেছে যে আমরা ফার্স্ট টেস্ট অভিষেক টেস্ট খেলতে যাচ্ছি এগেনস্ট ইন্ডিয়া। সো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল। তখনও কিন্তু আমরা আসলে তখনও আমাদের এত মানে বেশি ম্যাচ আমরা খেলতে পারতাম না। সো ওই ফিলিংসটার থেকে সবচেয়ে বেশি কাজ করেছে যে আমি কাদেরকে বোলিং করব। এখানে সচিন তেন্ডুলকার, তারপরে সৌরভ গাঙ্গুলি, অনেক বড় বড় প্লেয়াররা ছিল। হ্যাঁ, তো এইটাই মেইনলি কাজ করেছে। তবে সবচেয়ে বেশি প্রেরণা পেয়েছিলাম যখন আমি সদাগোপনের রমেশের উইকেটটা পেয়েছিলাম। ওপি, বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের করণীয়টা কি আসলে আপনি মনে করেন? দেখুন, এখানে হিসাবটা কিন্তু ভেরি সিম্পল, যে এখন পর্যন্ত তারা 87 রানে যেহেতু লিডে আছে, তো 6টি উইকেট গিয়েছে, 83 রান, 6টি উইকেট যেহেতু গিয়েছে, তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অবশ্যই এখান থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে অল আউট করা, এবং রানটা যাতে কোনোভাবেই 150 ঊর্ধ্ব যাতে না যেতে পারে, তো সেটাও মাথায় রাখতে হবে। 200 যদি আবার হয়ে যায়, তাহলে হয় কি, আমি আপনাকে বলি, 150 রান এবং 200 রানের মধ্যে কিন্তু বিরাট পার্থক্য, এবং একটা মানসিক দিক থেকেও কিন্তু একটা অনেক পিছিয়ে পড়ে। তা হাতে যেহেতু আমাদের মাত্র একটি মাত্র দিন আছে, তো অবভিয়াসলি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে অল আউট করা এবং রানটা কন্টেইন রাখা। বলার দুর্দান্ত বল করে যাচ্ছেন ইতিমধ্যেই। অবশ্যই এখান থেকে আমরা স্বপ্ন তো অবশ্যই দেখি যে ম্যাচ জেতার, কিন্তু তার আগে ব্যাটসম্যানদের আমাদের একটা দ্বিতীয় ইনিংসে যেমন একটা প্রবাদ বাক্যর মতোই হয়ে গেছে অনেকটাই, যে আমরা দ্বিতীয় ইনিংস সবসময় ফেল করি। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ দিয়ে হয়তো দ্বিতীয় ইনিংসে আমরা ফেল করব না, হয়তো আমাদের ব্যাটসম্যানরা জয়ের মাত্রায় পৌঁছাবেন, সেটাই আমি আশা করছি। আচ্ছা, আমরা দেখলাম যে ওদের যে চায়না মাইন্ড যেটা বলে সামার খান, ওর 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 রিস্কটা রিড করতে পারে না, বাংলাদেশে করতে পারছিল না। মানে এই জায়গায় কি সেকেন্ড ইনিংসে বাংলাদেশের প্রবলেম করে দিতে পারে? আসলে অ্যাকচুয়ালি একটা লেফট ফ্রম চায়নাম্যান বলার অলওয়েজ ভেরি ডেঞ্জারাস ফর অপোনেন্ট টিম, বিকজ কারণ আপনি চিন্তা করেন যে একটা তার লাইন লেন যদি ওখানে, এটা আলাদা একটা অ্যাডভান্টেজ কিন্তু থাকে একটা লেফট আর্ম চায়নাম্যানের। সো আমি মনে করি যে এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যদি আমরা অ্যানালিটিক্যালভাবে চিন্তা করি, বাংলাদেশ টিম যদি চিন্তা করে যে আমি সেশন ওয়াইজ প্ল্যানিং ওয়াইজ যে ওদেরকে যত দ্রুত অল আউট করা যাবে, তারপরে আমরা সেশন ওয়াইজ প্ল্যানিং ওয়াইজ খেলবো, যে আমাকে জিততে হবে, ওই চিন্তাধারাটা থাকলে সমস্যা আছে। কারণ হচ্ছে আপনার এখানে দেখেন রঙ্গনা হেরাত, ও কিন্তু কন্টিনিউয়াসলি ভালো বোলিং করতেছে। ও একটা টিমের যখন উইকেট ও যখন কিল করে, একাই মনে করেন যে সে 5টা-6টা উইকেট নেন। সো প্ল্যানিংয়ে অনুযায়ী করলে আমি মনে করি যে আমাদের টিমের বর্তমান যে অবস্থা, ফার্স্ট ইনিংসে যে ব্যাটসম্যানরা যে ব্যাটিং করেছে, সো ওই প্ল্যানিং ওয়াইজ চিন্তা ভাবনা করলে ডেফিনেটলি ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি। পঞ্চম দিনে কি মানে স্পিনাররা উইকেট থেকে কোনো সুবিধা পেতে পারে? মানে বিশেষ করে লঙ্কান 2 স্পিনার সান্দাকান উইকেট দেখে কিন্তু মনে হচ্ছে এখন পর্যন্ত যেহেতু সেরকম কোনো স্পিনাররা কিন্তু কেউ কিন্তু এরকমভাবে বড় বড় টার্ন পাচ্ছেন না। আমার কাছে মনে হয় না যে উইকেট থেকে পঞ্চম দিনে গিয়ে হয়তো বা বড় টার্ন করবে বা এক্সট্রা বাউন্স থাকবে স্পিনারদের জন্য, এরকম থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বিকজ উইকেট এখনও কিন্তু একেবারে সলিড আছে, এবং কোনো রকম কিন্তু আপনার ক্র্যাকের সৃষ্টি হয়নি কোনো রকম। আমরা কিন্তু 595 রান করার পরও ম্যাচ জিততে পারিনি। আবার যদি ঢাকায় ইংল্যান্ডকে দেখেন, যে কুক আর বেন ডাকেটের কিন্তু 100 রানের পার্টনারশিপটা ছিল, এরপরে কিন্তু একটা সেশনে কিন্তু টিমটা শেষ। দিস ইজ দ্য ক্রিকেট। মানে অবশ্যই লিড যাই হোক, মানে সেশন কিন্তু 10টা বল, তো সেই জায়গায় বাংলাদেশের ঝুঁকিটা কিন্তু একেবারে যে নেই তা কিন্তু না। ঝুঁকি হয়তো আছে, কিন্তু তারপর আমি এই মুহূর্তে ঝুঁকি কথা এই কারণেই বলছি যে প্রথম ইনিংসে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেকেই কিন্তু রান করেছেন। আর যদি শ্রীলঙ্কা যদি কথার কথা বলছি আমি, যদি শ্রীলঙ্কা যদি 150 রানের লিড নিয়ে যদি তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যারা ব্যাটসম্যান আছেন 1 থেকে 7 পর্যন্ত, 7-এও যেতে হবে না, হয়তো যদি 4 জন যদি অ্যাটলিস্ট 30 করে রানও করেন, তাহলেও কিন্তু আমরা জয়ের লক্ষ্যে পৌঁছে যাই। তো সেদিক থেকে আমি বলবো যে অবশ্যই ঝুঁকির মাত্রাটা এখানে অনেকই কম, কিন্তু আমাদের মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে আমরা পঞ্চম দিনে যদি আমরা লাস্ট আওয়ারে গিয়েও যদি আমরা শেষ করি খেলা, আমার কাছে মনে হয় যে সময় নিয়ে ধীরে সুস্থে খেলা উচিত, কোনো রকম তাড়াহুড়ো ছাড়া। কাপটার নাম জয় বাংলা কাপ, তো সেই কাপটা আমাদের 100তম টেস্ট, অভিষেক টেস্টের খেলোয়াড় আপনি, তো সেই টেস্টে একদম জয়ের একটা সম্ভাবনা উকিঝুঁকি দিচ্ছে। বাংলাদেশের অনেক টেস্টেই মোমেন্টাম তৈরি হয়, দিন শেষ আবার আমরা ধরতে পারি না। তো আপনার কাছে মনে হয় যে এই ট্রেনটা তো মিস করার কোনো সুযোগ নেই? দেখুন, আমরা যখন 100তম টেস্ট, আমরা অভিষেক টেস্ট খেলেছি,
আর আমাদের প্রজন্মের ওরা হচ্ছে আজকে শততম টেস্ট খেলছে। তো শততম টেস্ট খেলার প্রিভিয়াস যে টেস্টগুলো খেলেছে আপনি দেখবেন যে যখন আমরা ফার্স্ট ইনিংসে ফার্স্ট ফিল্ডিং করেছি প্রত্যেকটা প্লেয়ারের যে ডাইনামিক একটা স্পিরিট কাজ করেছে। সো আমি মনে করি যে ওই স্পিরিটটা যদি মনে আসলে আমি প্রত্যেকের যদি কনফিডেন্স লেভেল থাকে যে আমি আজকে একটা দেশের জন্য ভালো কিছু করতে পারবো, আমি এটা করব আমার সুযোগ আসলে, সো এই ধরনের মন মানসিকতা যখন প্রত্যেকটা প্লেয়ারের মাঝে থাকে অটোমেটিকলি ইট ইজ এ টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক, অটোমেটিকলি আপনি দেখবেন যে ইটস এ মানে একটা ভালো রেজাল্ট আমরা ইনশাল্লাহ পাবো এবং অটোমেটিকলি কিন্তু ওই দিকে যাচ্ছে আস্তে আস্তে। আমি যেটা ওভারঅল বাংলাদেশের এই টেস্টে একটা টিম পারফরমেন্স কিন্তু আছে, যেটা আমরা হয়তো বিগত কয়েকটি টেস্টে দেখিনি। বিকাশ যেটা বললো যে আমরা টপ অর্ডাররা রান করেছে, বলাররা ভালো বল করেছে, মুশফিক ভালো কিপিং করেছে। অনেকদিন পর মানে একটা টিমের যে ইউনিট হিসেবে কাজ করা সেটার একটা প্রমাণ দেখছি এই পিসারা ওভালে। আসলে টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা খুব কম সময় কিন্তু দেখেছি যে আমাদের দল কিন্তু এরকম বোলিং ডিপার্টমেন্টেও ব্যাটিং ডিপার্টমেন্টেও সবকিছু একত্রে মানে এত সুন্দর পারফর্ম করেছে আমরা কিন্তু খুব কম সময় দেখেছি। তো যদিও এই টেস্ট ম্যাচ অবশ্যই এটা বলতেই হয় যে আমাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু তারা কিন্তু যথেষ্ট আমার কাছে মনে হয় যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের পজিটিভ ছিল, প্রতিটাই প্লেয়ারকে দেখে মনে হচ্ছে না রিয়েল অ্যাথলিট। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যেভাবে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ ছিল ঠিক পারফরমেন্সই কিন্তু সেরকম পজিটিভই সবাই পেয়েছে। তো আশা করি যে এই ধারাবাহিকতাটা যাতে সামনের দিকেও থাকে এটাই সবসময় আশা করব। বিকাশ, আপনি তো একজন পেসার, বাংলাদেশ দলের এই যে পেস ইউনিটটা নিয়ে নানা কম্বিনেশন দেখা যায়, এই জায়গায় আপনার আসলে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে কীরকম সাজেশন যে আসলে মানে যদি 3 সিমার হয় তাহলে কারা হতে পারে, যদি 2 সিমার হয় তাহলে কারা হতে পারে? আসলে কি আমাদের দেশে মানে বর্তমানে পেস বোলারদেরকে নিয়ে কিন্তু আগে যেরকম ছিল এখন কিন্তু পেস বোলারদের নিয়ে অনেক কাজ আমাদের ক্রিকেট বোর্ড করছে এবং ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। তবে জেনেটিক্যালি একটা ব্যাপার থাকে যে বাইরের যেমন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ওদের যে গ্রোথ ওইটার কিন্তু একটা ব্যাপার আছে। এবং এশিয়ান সাবকন্টিনেন্ট আপনি যদি চিন্তা করে থাকেন দেখবেন যে এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু খুব ভালো পেস বোলার কিন্তু আমরা দেখতে পাই। সো এটার জন্য বোর্ড যেভাবে কাজ করছে আমি মনে করি যে অস্ট্রেলিয়া যেরকম একটা কমনওয়েলথ ব্যাংক ক্রিকেট একাডেমি আছে, তো আমাদেরও তো কক্সবাজারে বিশাল বড় সমুদ্র সৈকত রয়েছে। সো আমরা কেন এই ধরনের একটা একাডেমি করতে পারি না? এই ধরনের একটা প্লেয়ার যেখানে এমআরএফ রয়েছে, তো যেহেতু কক্সবাজার একটা সমুদ্র সৈকত রয়েছে ওইখানে যদি আমরা একটা একাডেমি করে এবং যারা ভালো পারফর্মার যারা সোর্স করে তাদেরকে ওইভাবে গাইড করে একটা ট্রেনিং সেশন ক্যাম্প করে আমরা এইভাবেও কিন্তু করতে পারি এবং ডে বাই ডে এটা আসবে। আমি কেন বিকাশের সাথে অ্যাড করি, ওর নাম কিন্তু মাহমুদুল হাসান রানা। সরি তো আমি একটু অ্যাড করতে চাই এখানে। আমরা খুব লাকি যে আমরা এরকম পেস বোলার এখনই স্টিল পাচ্ছি। এই কারণেই বলছি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে এমনকি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমরা যেসব উইকেটে খেলি সেসব ম্যাচগুলোতে গিয়ে দেখা যায় যে প্রথম 6টি মাত্র ওভার নতুন বলে পেস বোলাররা বোলিং করার সুযোগ পায়, 6 ওভার পর থেকে কিন্তু সবাই কিন্তু স্পিনার ব্যবহার করা শুরু করেন। তো সেই দিক থেকে আমরা ভেরি লাকি যে আমরা যে এরকম পেস বোলার স্টিল এখনো পাচ্ছি এবং পেস বোলাররা এরকম করে বল করে যাচ্ছে অসাধারণ। আমি বলবো যে এটা কৃতিত্ব আমি বোর্ডের আগে প্লেয়ারদের পার্সোনালি আমি দিতে চাই এই কারণেই যে তাদের চেষ্টা হার্ডওয়ার্ক সব কিছু মিলে আমার কাছে মনে হয় অসাধারণ স্টিল এখন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আরেকটা জিনিস হচ্ছে বিকাশ, এই যে বাংলাদেশ ভালো খেলছে, নানা মানুষ নানা জনকে কৃতিত্ব দেয়, কিন্তু বাংলাদেশের যে কোর প্লেয়ার যারা দলে রয়েছে মাশরাফি, মুশফিক, রিয়াদ, সাকিব, তামিম, এই যে 5 জন কোর প্লেয়ার, মানে আমার দৃষ্টিতে তো এদের কন্ট্রিবিউশন এবং অভিজ্ঞতার কারণেই বাংলাদেশ ভালো খেলছে। এখানে আদার্স কৃতিত্ব দেওয়ার মনে হয় কিছুই নেই। এই ধন্যবাদটা তো আমাদের এই ডেফিনেটলি। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যেমন একটা সিনিয়র প্লেয়ার সাকিব যখন ভালো একটা ইনিংস খেলে তখন নন স্ট্রাইকিংয়ে যখন একটা নতুন ব্যাটসম্যান থাকে সেও কিন্তু একটা ভালো লার্নিং অনুপ্রেরণা পায় এবং সে কিন্তু ওইটা থেকেই কিন্তু সে আরও কনফিডেন্স লেভেলটা তার আরও বেশি গ্রো করে। সো আমি মনে করি যে এটা একটা ইম্পর্টেন্স এবং একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন পারফর্ম না করতে পারে তখন স্বাভাবিক যে বাংলাদেশ শুধু ক্রিকেট বোর্ড না দেশ এবং জাতি সবাই একটা ভালো প্লেয়ারের কাছ থেকে ভালো পারফর্ম আশা করে এবং বাংলাদেশের মানুষ এটাই চায়। তো সেক্ষেত্রে যদি মোসাদ্দেকের ইনিংসটা দেখেন, আমি অনেকদিন পর দেখলাম একটা বাংলাদেশের প্লেয়ার যার কিছু কাভার ড্রাইভ, উইকেট থেকে বেরিয়ে এসে শটস, মানে একদম ওয়ার্ল্ড ক্লাস,
মানে এই অল্প বয়সে, এটা কি অনুপ্রেরণা ছিল সাকিবই? অবশ্যই সাকিব একটা দিক, কিন্তু তারপর আমি বলবো যে মোসাদ্দেক কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু তাকে কিন্তু ওডিআইতেও দেখেছি, তিনি কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করেছেন এবং ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি চমৎকার ব্যাটিং করেছেন, যথেষ্ট পরিমাণ রানও করেছেন। তো সেই সুবাদেই কিন্তু তাকে জাতীয় দলে কিন্তু একটা সুযোগ দেয়া, এবং তিনি যথেষ্ট ভালো ব্যাট করেছেন। আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটে নাম্বার 7 ব্যাটসম্যান হিসেবে নেমে, এবং তখন সেট ব্যাটসম্যান ছিলেন সাকিব আল হাসান, এবং তাকে তিনি যেভাবে তিনি সাপোর্ট দিয়ে গেছেন একেবারে শেষ পর্যন্ত, অসাধারণ। আমি বলবো যে এরকম একটা ইনিংস 7 নম্বর ব্যাটসম্যানের কাছ থেকে আমরা কিন্তু খুব কম সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আমাদের একটা সবসময় কিন্তু ল্যাকিংস ছিল নাম্বার 7 ব্যাটসম্যান। তা নাম্বার 7-এ কিন্তু আমরা কিন্তু অনেকটাই মিউজিক্যাল চেয়ারের মতো কিন্তু ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এই জায়গায় কেউ সেটেল হচ্ছিল না। এই নিউজিল্যান্ডে আমরা দেখলাম যে শান্তকে খেলানো হলো, সাব্বিরকে খেলানো হলো, মানে এরা তো টেস্ট প্লেয়ার না, অথচ এই মারুফকে দেশে ফিরিয়ে দেওয়া হলো। এটাকে আপনি আসলে টিম ম্যানেজমেন্টের এই জায়গাটাতে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু খুব দ্রুতই কিন্তু আমাদের ইয়াংস্টারদের কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা ঠেলে দিচ্ছি। তো এই দিক থেকে আমি অবশ্যই বলবো যে ইয়াংস্টার যারা আছেন তাদের অনেক সময় আছে হাতের সামনে যে তাদেরকে পরিণত করার, তারা পরিণত হয়ে যদি টেস্ট ক্রিকেটে আসে এন্টার করে, আমার কাছে মনে হয় যে সেটা হবে পজিটিভ সাইন। এবং যেটা বলছিলেন আপনি লেফট হ্যান্ড ব্যাটসম্যান, নামটা আমার সঠিক, শান্তর কথাই যদি আমি বলি, অফকোর্স যে ইয়াংস্টারদের মধ্যে মোস্ট ট্যালেন্টেড ব্যাটসম্যান, কিন্তু তারপরেও যে তাকে একটি মাত্র টেস্ট খেলানোর পরে আবার তাকে বিশ্রাম দেওয়া, এখন যদি তাকে বিশ্রাম দিয়ে দিই, এটা কিন্তু একটা নেগেটিভ কিন্তু একটা ফলো আসতে পারে, যে না তিনি হতাশগ্রস্ত হয়ে যেতেও পারেন। তো আমি এখানে অবশ্যই বলবো যে আমরা এরকম না করি, এবং সিনিয়র প্লেয়ার যারা আছেন টেস্ট ক্রিকেটে আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতাটা অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। আমরা ব্যাকআপ প্লেয়ার যদি আমাদের সেই পরিমাণে রিজার্ভ বেঞ্চে যদি ব্যাকআপ প্লেয়ার থাকে তাহলে হয়তো আমরা পুশ করতে পারতাম, কিন্তু আমাদের রিজার্ভ বেঞ্চে কিন্তু তেমন প্লেয়ার নেই। এখন আপনি যদি নতুন কোনো প্লেয়ারকে সুযোগ দিতে চান, আমাদের দেখুন পিছনের দিকে তাকিয়ে আমাদের রিজার্ভ বেঞ্চে কিন্তু তেমন প্লেয়ার নেই যে আমরা এখন পুশ করতে পারবো। যতটুকু ছিল আমরা কিন্তু সেটা ইউজ করে ফেলেছি। তো অফকোর্স যে আমাদের এই দিকে ধ্যান রাখা উচিত, এবং বোর্ড নীতি নির্ধারক যারা আছেন এটা অবশ্যই এটা মাথায় রেখেছেন অবশ্যই, এবং সামনের দিকে আমি আশা করি যে তারা ভেবেচিন্তেই নতুন কোনো প্লেয়ার ইনক্লুড করবেন। আমরা অভিষেক টেস্ট একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম, ৭০তম টেস্টে এসেও দেখা যাচ্ছে যে আমাদের দ্বিতীয় ইনিংসের ব্যর্থতা, মানে বাংলাদেশ একটা পরিপূর্ণ টেস্ট দল হিসাবে এখনও গড়ে ওঠেনি, এটা তো বাস্তবতা। যদি আমরা এই টেস্ট জিতি, আপনি কি মনে করেন যে এই ১৭তম টেস্ট দিয়েই আমরা আবার ঘুরে নতুন একটা দল হিসেবে আবির্ভূত হলাম ওয়ার্ল্ড ক্রিকেটে, মানে এই টেস্টে যে সিমটমটা দেখছি? আসলে আমি একটা জিনিস আপনাকে আমার যেটা চিন্তা ধারণা, যে আপনি খেয়াল করবেন যে বিগত প্রিভিয়াস যে টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ টিম খেলেছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ওরা যে পরিমাণ টেস্ট খেলে, আমরা কিন্তু অতটুকু খেলার স্কোপ আমাদের ওই ধরনের এত ম্যাচ আমরা খেলার সুযোগ হয় না। পাশাপাশি আমি মনে করি যে আমরা বিগত যে টেস্টগুলো খেলেছি, আপনি দেখবেন যে ইংল্যান্ড ইন্ডিয়ার সাথে যখন খেলছে 3 দিন আর 4 দিনেই শেষ হয়ে গেছে। ওই ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে যে টেস্টটা খেলে আসছি 5 ডেজে কিন্তু গিয়ে ইনিংসটা শেষ হয়েছে ওনলি সেকেন্ড ইনিংসে ব্যাটিং কলাপস করার জন্য। সো ওই হিসাবে আপনি চিন্তা করলে দেখবেন যে আমাদের এখন যে টিমটা, এবং আমরা অ্যাকচুয়ালি কিন্তু খেলতে ডে বাই ডে আমি যত বেশি খেলবো তত বেশি কিন্তু আমরা গ্রো করব, তত বেশি কিন্তু আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করব। আমরা কিন্তু ওই অনুযায়ী টেস্ট এত বেশি ম্যাচ খেলতে পারি না। আপনি ওয়ানডের কথা চিন্তা করেন যে ওয়ানডে আমরা যে পরিমাণ ওয়ানডে খেলতেছি ওই অনুযায়ী কিন্তু আমাদের টিম এখন অনেক স্ট্রং ওয়ানডে ওডিআইতে। সো টেস্ট কিন্তু আমরা ওই পরিমাণ খেলতে পারছি না। তো না খেলে, এত কম খেলেও কিন্তু আমাদের অনেক ভালো, রাইট, এবং আমাদের প্রসপেক্ট কিন্তু প্রত্যেকটা জিনিসই সেকেন্ড ইনিংসে কলাপস করতেছে। সো ওই মিস্টেকটা থেকেই কিন্তু এই টেস্টে যে ধারাবাহিকতা আসছে, আমি মনে করি যে ইনশাল্লাহ দেখবেন যে এই টেস্টে একটা ভালো কিছু আমরা ইনশাল্লাহ পাবো। হ্যাঁ, একই প্রশ্ন, মানে ওই টেস্ট দিয়েই আমরা আসলে ঘুরে দাঁড়াবো এবং নতুন একটা দল আবার ওয়ার্ল্ড ক্রিকেটে দেখবে বাংলাদেশকে সবাই। এই মুহূর্তে সেটা সত্যি বলা খুব কঠিন। এই কারণেই বলছি আমি যে আপনি যদি টেস্ট ক্রিকেটে এরকম একটা শক্তিশালী দল হতে চান, অবশ্যই কিন্তু আপনার ঘরোয়া ক্রিকেট অবকাঠামো কিন্তু সেরকম কিন্তু শক্ত করতে হবে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না যে আপনি টেস্ট ক্রিকেটে গিয়ে এত রাতারাতি এরকম একটা শক্তিশালী দল হয়ে যাবেন, সেটা আমার কাছে মনে হয় না। আর টেস্ট ক্রিকেটে অবশ্যই আপনার অভ্যাসটা কিন্তু থাকতে হবে। আমাদের ঘরোয়া ক্রিকেটে যদি আপনি দেখেন, বিসিএল এবং ন্যাশনাল লিগ এই দুইটা টুর্নামেন্ট ছাড়া কিন্তু 4 ডে ম্যাচ খেলার মতো আর কোনো সুযোগই নেই। আর যেখানে কিনা আমাদের জাতীয় দলের ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্স কিন্তু এই জাতীয় লিগ এবং বিসিএল টুর্নামেন্টে কিন্তু খেলেনি না।
তো সেদিক থেকে আমি অবশ্যই বলবো তারা না খেলার পরেও যে আপনার টেস্ট ক্রিকেটে গিয়ে পারফর্ম করছে, দ্যাট ইজ প্লেয়ার্স এক্সিলেন্সি, এবং অসাধারণ তারা খেলেছে, নো ডাউট। কিন্তু তারপরেও আমাদের পরের প্রজন্মে যারা আছেন তাদেরকে যদি আপনি শক্তিশালী হিসাবে একটা টেস্ট দল গড়তে যান, তো অবশ্যই আপনার ইনফ্রাস্ট্রাকচার, অবশ্যই আপনার ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো সেরকমভাবেই, মানে আমরা যেই দেশটার সাথে খেলছি ওই দেশের স্কুল ক্রিকেটেই 2 দিনের হয়। তো সুতরাং মানে বেসিক ডিফারেন্সটা অনেক অনেক, মানে সেই জায়গাটাতে আমাদের অবশ্যই কাজ করতে হবে। যাই হোক, তারপর আপনাদের দুজন অভিষেক টেস্টের খেলোয়াড় যদি 10 সেকেন্ড নিয়ে বলেন যে আসলে ১৭তম টেস্ট বাংলাদেশ যেখানে গেল, ১৭৫তম টেস্টে বাংলাদেশকে কোথায় দেখতে চান? আপনি বলেন আগে। আমি অবশ্যই 1 থেকে 6 এর মধ্যে দেখতে চাই র্যাঙ্কিংয়ে, যাতে যদি 6-এও যদি আমরা স্ট্যান্ড করি, আমি বলবো যে স্যাটিসফাইড। আমি দেখতে চাই 1 থেকে 3-এর ভিতরে। ওকে, মেহরাব হোসেন অপি এবং মাহমুদুল হাসান রানা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই দুজন সাবেক ক্রিকেটারের মতো আমরাও চাই টি-20 এবং ওয়ানডেতে বাংলাদেশ যেমন বিশ্ব ক্রিকেটে একটি শক্তিশালী দল, সেই রকম আস্তে আস্তে সাদা পোশাকেও বাংলাদেশ একদিন তার একটা জায়গা তৈরি করে নেবে, এই প্রত্যাশায় শেষ করলাম আজকের গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি যদি ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করতে পারেন আমাদের এনটিভি অনলাইন www.ntvbd.com। এতক্ষণ এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে শুভেচ্ছা।